প্রথমেই আমি একটা বিষয় বলতে চাই, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দুইটা একসাথে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এটা স্বাধীনতা দিবস, এটাই জাতীয় দিবস। আর জাতীয় দিবসের চেয়েও বড় স্বাধীনতা দিবস। আমরা ছোটখাটো একটা, যেমন ধরুন আমরা বলি নারী দিবস, আমরা বলি কৃষক দিবস বা কোনো একটা দিবস বলি। স্বাধীনতা দিবসের উপরে বড় কোনো দিবস বাংলাদেশে নেই। কাজে আমরা সবসময় শিখবো বা আমাদের স্বাধীনতা দিবসের উপরে কথা বলবো, এটা জাতীয় দিবস। এই জাতীয় দিবসে অতিরিক্ত বলার দরকার নাই, এই বিষয়টা আমি স্মরণ করিয়ে দিচ্ছি সকলকে। দ্বিতীয়ত হলো, স্বাধীনতার ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন এবং আমার চেয়ে সবাই ভালো জানেন বলেই আমি মনে করি। তবে একটা বিষয় বলবো, একটা আমার একটা কবিতা ছিল, আমি যদি নিয়ে আসতাম খুব ভালো হতো, কবিতাটা পড়লে ভালো হতো। আমার কবিতাটা আছে কি না সেটা আমি লিখেছিলাম, আচ্ছা পাবো কি না জানি না। আমরা আমার 1 মিনিট সময় দেন, যদি আপনার কিছু মনে না করেন। আমি যদি খুঁজে পাই তাহলে আমি কবিতাটা বলবো। কবিতাটা বলবো এই জন্য, কারণ কবিতাটা এখানে মিলে গেছে, সব কিছু মিলে। আর আমি সেরকম প্রস্তুতি নিয়ে আসতে পারি নাই, কারণ হলো এরকমের যে আমার বাসায় 1500 লোক আসে, আমার মাথা গরম করে ফেলে কথা বলতে। সেটা পাঠটা শুনতে পারলে ভালো হতো। সেটা হলো, তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার হাতে গেছেন, আপনার শুনের কথাটা, এটা ইম্পর্টেন্ট কথা। তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে বঙ্গবন্ধু, আমরা কি করবো এখন, আপনি স্বাধীনতার ঘোষণা দেন। উনি বললেন যে, তুমি কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও? এই বইটা লিখছেন তাজউদ্দিন সাহেবের কন্যা রিমিন রিমিন হোসেন, সম্ভবত রিমিন হোসেন, না রিমিন হোসেন সিমি। তার বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে, তুমি কি আমাকে ফাঁসি ঝুলাতে চাও? 25 রাত্রে নেতারা যখন গেলেন 24 তারিখ বিকেলবেলা, তখন তিনি বলবেন, তোমরা নাকি তেল দিয়ে ঘুমো। বঙ্গবন্ধু, আমরা এখন কি করবো? তোমরা নাকি তেল দিয়ে ঘুমো, আমি কালকে হরতাল লিখেছি। এই ছিল বিষয় স্বাধীনতাটা। স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না। স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সব্যাগটা ঘুচালেন। বাক্সব্যাগটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে গিয়ে তারপর নানান জাতীয় কথাবার্তা হয়েছে ওখানে। তারপর কবর খুঁজতেছিল, এই কথা বলা হচ্ছে, অথচ তার একটা ট্রেন্স খুঁজছে ওখানে একটা দেয়াল করার জন্য। এইরকম কথা বলে মানুষকে ভুলানো হয়েছে। তারপর পাকিস্তান লন্ডনে গেছেন, ওখানে বসে জিজ্ঞেস করছেন যে সিরাজ তো আপনারা জানেন, আমাদের সিরাজউদ্দিন সাহেব যিনি বিবিসি সাংবাদিক ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন, সিরাজ অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে? তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ করে 3 মিলিয়ন করে ফেললেন। এই 30 লক্ষ 27 লক্ষ মানুষ কিন্তু ওখানে মারা গেল ওনার বক্তব্যের মধ্যে। 30 লক্ষ মানুষ, সিরাজ সাহেবের বক্তব্য বিবিসি ওনার বইতেও আছে, আপনারা দেখবেন এখানে। এই নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা কি করলাম, কিন্তু উনি ছিলেন পাকিস্তানের জেলে, আত্মসমর্পণ করে ফাঁসিতে ঝুলবেন না, স্বাধীনতা চান না। বিপক্ষে দাঁড়িয়ে যখন তাকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য জাহানজুয়া নামে এক লোকের কাছে বাসায় পাঠালো, তখন কমান্ডিং অফিসার, সেখানে তিনি গেলেন। তখন গিয়ে তিনি বললেন যে, অসুবিধা বললে তুমি অমুক জায়গায় যাও, ওই যে সোয়ার থেকে অস্ত্র খারাপ হচ্ছে সেখানে যাও। উনি রওনা দিলেন, সেখানে পথের থেকে আবার ফিরে এলেন। ফিরে এসে সে জাহানজুয়াকে কিন্তু উনি প্রথম মানে নিহত করলেন, মানে মারলেন। তারপর নিয়ে বললেন ওই রিভোল্ট। সেই রিভোল্টের পরে আমাদের দেশের স্বাধীনতা আসছে, পতাকা এসছে, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের সার্বভৌমত্ব পেয়েছি ওই রিভোল্ট থেকে। এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই জিয়াউর রহমানকে একবার শেখ হাসিনা নিজেই বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে, ওইখানে জিয়াউর রহমানের লাশ নেই, এটা কলা গাছ আছে। আবার বলেছেন এমন কথা যে, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল এবং রাজাকার ছিল। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পত্রিকায় আসছে, ছাপা ছিল না? এইরকমের তারা মেলাইন করার জন্য তাদের এজেন্ডা ছিল ভিন্ন। আমরা বলেছি জিয়াউর রহমান যেটা আমাদের দিয়ে গেছেন, একটা বিশেষ বিষয় দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি মানুষ। আমরা বাংলাদেশি মানুষের পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি, কিন্তু একটা গ্রুপ তারা বাঙালি করার চেষ্টা আমাদের করেছেন। বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আপনারা বোঝার নিশ্চয়ই জানেন আপনারা সবাই, আমি আর এই বিষয়ে বলতে চাই না। এইভাবে আমাদের স্বাধীনতা এসছে, অনেক মানুষ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হয়েছে, এই বীর মুক্তিযোদ্ধা আমাদের সালামে পাঠছিলেন, ওনার সাথে আরো অনেক ছিলেন, উদ্ভব ছিলেন, এখানে রুমি ছিলেন, অনেক মানুষ ছিলেন ওনার সাথে। উনি বেঁচে আছেন, সেটা আমাদের ভাগ্য। উনি মরে দিতে পারতেন। আবার আজকে হয়তো সালামের ব্যাপারে আলোচনা করতাম যে, এইসব মানুষরা পৃথিবীতে আন্দোলন করে গেছেন, যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমরা স্বাধীনতা অর্থবহ করতে পারিনি। আমরা জিয়াউর রহমান চেষ্টা করেছে, যখন একজন মানুষ রাস্তায় বমি করেছে, আরেকজন মানুষ তুলে তাকিয়েছে, বমি খেয়েছে,
আপনি আমার কথা শুনে বমি খেয়েছে সেরকম সময়, অর্থাৎ 10 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে, বাসন্তীতে জাল করেছে কাপড়ের বদলে। এই দেশে মানুষরা দুঃসহ জীবনযাপন করেছে এবং মানুষ মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে গেছে যখন এই সময়ে পাদবৃষ্টি আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান মানুষ অনেক বলেন ক্ষমতা দখল করেছেন। এই দেশের সিপাহীরা জনতারা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মানে আন্দোলন করে তারা ক্ষমতায় নিয়ে এসেছে। এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোনো উদাহরণ নেই যে যিনি মার্শাল্লার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতায় এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। পৃথিবীতে আর কোনো উদাহরণ নেই। তিনি শুধু গণতন্ত্র দেন নেই, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং গণতন্ত্র চর্চার জন্য যা করা দরকার তিনি করেছেন। পত্রিকা ও কণ্ঠ বন্ধ করেছিল, একদলীয় শাসন ছিল। একদলীয় শাসনে কি কি হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন, তো অল্প একটু বলি। কোনো পত্রিকা ছিল না দেশে। আজকে আপনি সাংবাদিক এতগুলো ক্যামেরা আমার সামনে, কোনো ক্যামেরা তখন সামনে আসতে পারত না, কোনো মানুষ কথা বলতে পারত না, কোনো মানুষ জানাতে পারত না তারা কি বলতে চায়। একটা মাত্র পত্রিকা ছিল, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সালাম ভাই নিশ্চয়ই মনে আছে, একটা গণকণ্ঠ একটা পত্রিকা ছিল। গণকণ্ঠ না সালাম ভাই আসলে? হ্যাঁ, গণকণ্ঠ একটা মাত্র পত্রিকা। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কারাকারি ছিল। আমাদের কথা কিন্তু ভালো না লাগলে আপনার কথা বলেন, আপনাদের কথা শুনবো, আর না হলে আমাদের কথা শুনবো। গণকণ্ঠ পত্রিকা নিয়ে আমরা কারাকারি করতাম, খুব কষ্ট করে ছাপা হইতো। আল মাহমুদ সাহেব তখন ছিলেন, হ্যাঁ জি, জাসাসের সভাপতি ছিলেন, উনি ওইটার কবিতা সম্পাদক ছিলেন। এই পত্রিকাটা আমরা ফটোস্টেট করতাম, তখন ফটোস্টেট পাওয়া যেত না, জেরক্স বলতাম আমরা, এইসব করে আমরা গণমাধ্যম। আর কোনো পত্রিকা নেই দেশে। আপনি আপনার কথা এখন তো ফেসবুকে আপনি তারেক রহমান সাহেবের মধ্যে লেখেন, কার্টুন আঁকেন, আবার তারেক রহমান সাহেব বলেন যে ঠিক আছে আরো ভালো করে আঁকেন। এরকম পরিস্থিতি এখন আছে, কিন্তু তখন এই টু শব্দটি উচ্চারণ করার কোনো সুযোগ ছিল না।